ধুবুৰীত দুজনকৈ বাংলাদেশী নাগৰিকক উদ্ধাৰ ধুবুৰী আৰক্ষীৰ। শনিবাৰে দিনৰ 12 বজাত ধুবুৰী আৰক্ষীয়ে জনোৱা মতে চিকিৎসাৰ বাবে বাংলাদেশৰ পৰা পশ্চিমবংগ হৈ 21 মে'ত ভাৰতত আহিছিল দুজনকৈ বাংলাদেশী নাগৰিক। ধুবুৰীৰ আমিনাতচৰত এজন ব্যক্তিয়ে নিজৰ ঘৰত আশ্ৰয় দিয়াৰ নামত ঘৰত লৈ গৈ সেৱা কৰাৰ অন্তত নিশা ডকাইতি কৰার অভিযোগ। আমার বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। কি হলো ঘটনাটা? কি ঘটনা বলতে আমি বাংলাদেশ থেকে এখানে আসছিলাম ভ্রমণ করার জন্য। তো সেক্ষেত্রে এখানে আসার পরে হঠাৎ করে যেভাবেই হোক আতঙ্কিতের হাতে আমরা গ্রেপ্তার হই বা তারা আমাদের নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করে পাসপোর্ট, তারপরে আমার ড্রাইভিং লাইসেন্স, আমার দুবাই ভিসাকৃত পাসপোর্ট সমস্ত কিছু তারা ছিনিয়ে নিয়ে যায়। জি, মারধর হয়েছে, আমাদেরকে খুব মারধর করে হাত পা বেঁধে মেরে ফেলতে চাইছে এবং জবাই করতে চাইছে, মানে ছুরি দিয়ে জবাই করতে চাইছে। জি, শেষ পর্যন্ত যেভাবেই হোক কার্যক্রমে আমরা বের হয়ে এসে এখানে একটা থানায় আমরা ধুবড়ী থানায় আসি এবং থানার পুলিশের সহযোগিতা চাই। তা আমাদের অনেক কিছু না থাকা সত্ত্বেও ধুবড়ী থানা আমাদের খুব সহযোগিতা করেছে এবং এতটাই সহযোগিতা করেছে যেটা আমাদের কাম্য ছিল না। তো তারা আমাদের এই ব্যাপারটা হার্ডলি দেখে যথাযথ চেষ্টা করে আমাদের সমস্ত কিছু উদ্ধার করছে। তা আমিও চাই যে যারাই বাংলাদেশ থেকে আসুক আর যেখান থেকে আসুক, এদের প্রতি সহানুভূতি যেভাবে পুলিশ আমাদের দেখাইছে এরকমই দেখানো উচিত বা এরকমই থাকা উচিত। তবে এরকম ঘটনা যেন আর কখনো কারোর সাথে না হয়, এটাই আমাদের দাবি। পুৱতি নিশা ব্ৰহ্মপুত্ৰ নৈৰ পাৰত লৈ গৈ অস্ত্ৰ দেখুৱাই 15 লাখ টকা দাবী 7জনকৈ দুৰ্বৃত্তৰ। পিছত ৰবিউল ইছলামৰ পৰিয়ালে 2 লাখ টকা ডকাইতৰ দলটোক দিয়ে যদিও বাংলাদেশৰ নাগৰিক দুজনৰ পাছপোৰ্টৰ লগতে নথিপত্ৰসমূহ নিদিয়ে। ইয়াৰ পিছতে নাগৰিক দুজনে ধুবুৰী আৰক্ষীক সম্পূৰ্ণ কথা অৱগত কৰাৰ পিছত ইতিমধ্যে 4জনকৈ লোকক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু ধুবুৰী সদৰ আৰক্ষী থানাত সদা চলাই আছে। বাংলাদেশী নাগৰিক দুজনৰ নাম ৰবিউল ইছলাম আৰু মুস্তাফা কামাল। আটক হোৱা ব্যক্তি 4জনৰ নাম ক্ৰমে আকবৰ আলী, শ্বাহ আলম, আছমত আলী আৰু আসকাত আলী। 4গৰাকীৰ ঘৰ ধুবুৰী আমিনাতচৰত বুলি জানিব পৰা গৈছে। কোথায় বাড়ি? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রাজু। আমি বাংলাদেশের জামালপুর থেকে আসছি। কয়জন আসছিলেন আপনারা? কয়দিন আসছিলেন? আমি আসছি গত 21 তারিখ। আমি মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসছি। আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে 27 তারিখ। কি হলো ঘটনাটা? কি হয়েছে? ঘটনাটা এখানে এটা কি আবার বলবো? কি হলো আপনাদের সঙ্গে? কি হয়েছে? না, আমাদের সঙ্গে আসলে যে ঘটনা ঘটছে, তো আমার এখানে এক পরিচিত ছিল যার সাথে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি বাংলাদেশ থেকে, বাংলাদেশের জামালপুর থেকে। কোথায় আসছিলেন আপনারা? আমরা আসছি কলকাতাতে। কলকাতা থেকে? হ্যাঁ। তো এইখানে ধুবড়ী আপনার এই জায়গাটা আসলেন আপনি? ধুবড়ীতে বলতে কি আমি ঠিক জানি না এটা ধুবড়ী। আমার এক পরিচিত ছিল, ওনার নাম্বারটা আমার ফোনে ছিল। তো আমি যখন ইন্ডিয়াতে প্রবেশ করি, তো স্বাভাবিকভাবেই এই দেশের যারা পরিচিত থাকে তাদের সাথে যোগাযোগ করার একটা, মানে ওনার সাথে 2021 সালে আমি একবার ইন্ডিয়াতে আসছিলাম। তখন ওনার সাথে আমার দেখা হয়েছিল। না, ব্যবসায়িক সূত্রে না, এমনি আসছিলাম। তো আসার পরে উনি ভালো হিন্দি বলতে পারে। তো উনি ভালো হিন্দি বলতে পারে, আমি আবার হিন্দি বলতে পারি না। তো আমি আবার কলকাতার যে আবহাওয়া বা পরিবেশ, এটা আমি আসলে তো এটা ভালো জানি না। তো দেখা গেছে কি উনি থাকাতে আমার মোটামুটি সব দিক থেকে একটু সুবিধা হচ্ছিল, যে উনি সব মানে আমার হয়ে ব্যাকআপগুলো দিতে পারছিল। তো এই জন্য আমি ওনাকে আমার সাথে রাখছিলাম। ওনার সঙ্গে যোগাযোগ হয়েছিল? মানে একসাথেই একটা জায়গায় থাকলে হয় না কথা, এরকম। তারপর কি হলো? কোন দিক দিয়ে ঢুকছিলেন আপনারা? আমরা ঢুকছিলাম তখন মানে ইন্ডিয়াতে কোন দিক দিয়ে, কোন গেট দিয়ে? এবার বেনাপোল থেকে ঢুকছিলাম, বেনাপোল দিয়ে। মানে চেনাবান্ধা না? না, চ্যাংরাবান্ধা না, বেনাপোল। তারপরে কি হলো ঘটনা? ধুবড়ী আসার পর কি হলো? ধুবড়ী আসার পরে, ধুবড়ী আসি 23 তারিখ রাত 9টায়। 23 তারিখ রাত 9টা আসার পরে আমাকে ফোন করে যে আপনি আলিঘাট চলে আসেন। তো আমি আলিঘাট চলে যাই। আলিঘাট চলে যাওয়ার পর উনি এসে আমাকে মোটর সাইকেলে করে ওনার বাসায় নিয়ে যায়। কে? এটা শাহ আলম। শাহ আলম আপনার বন্ধু? শাহ আলম আমার বন্ধু না, এর আগে ইন্ডিয়া আসার কারণে পূর্ব পরিচিত ছিল আর কি। তারপরে কোনো পার্সোনাল পরিচিত না। তারপরে ওনার বাসায় যাই। ওনার বাসায় গিয়ে উনি আপ্যায়ন করে খাওয়া দাওয়া করায়। খাওয়া দাওয়া করার পর বলে আপনি ঘুমান, সকালে কথা হবে। তো আমি যথাক্রমে ঘুমিয়ে যাই। তো রাত 12টার দিকে হঠাৎ করে দেখি রুমে কয়েকজন আপনার দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। তো প্রবেশ করে প্রথমে তারা আমাদের পাসপোর্ট, মোবাইল এবং মানিব্যাগ জব্দ করে। জব্দ করার পরে তারা আমাদের হাত বেঁধে, আমাদের দুজনের হাত বেঁধে নিয়ে চলে যায় আপনার নদীর পাড়ে। এটা সম্ভবত ব্রহ্মপুত্র নদী। তো নদীর পাড়ে নিয়ে যাই। তো ওখানে নিয়ে যাওয়ার পর আমাদেরকে
তো তারপরে ওখানে নিয়ে যাওয়ার পর আমাদের উপর বিভিন্নভাবে শারীরিক টর্চার করে। আমার এইদিকে রড দিয়ে পিটাই, পিছনে পিটাই, মানে মোটামুটি আমাকে শারীরিকভাবে ভালো হেনস্থা করে। তো তারপর তারা আমাদের কাছে আমার কাছে বিশেষ করে 15 লক্ষ টাকা দাবি করে। তো 15 লক্ষ টাকা না দিলে আমাকে এইখান থেকে তারা হত্যা করে নদীতে ফেলায় দিবে, জবাই করে নদীতে ফেলে দিবে, এরকম কথা। তো এক পর্যায়ে তারা 2 লক্ষ টাকায় রাজি হয় যে 2 লক্ষ টাকা দিলে তারা আমাকে এখান থেকে জীবিত যেতে দিবে। তো এই মুহূর্তে তো আমার পক্ষে 2 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। আমি তাদেরকে মানে আমাদের সর্বাত্মক লেভেল থেকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের কাছে এত টাকা নাই, আর আমরা দিতেও পারবো না। বস্তু সব নিয়ে নিছিল। হ্যাঁ, সব নিয়ে নিছে। তখন তারা বলে তোর বাসা থেকে টাকা নিয়ে আই, টাকা না নিয়ে আসলে এখান থেকে নিস্তার নাই। পরে আমার মোবাইলের পিন নাম্বার, এটিএমের পিন নাম্বার সব কিছু নিয়ে তারা আমার বাসায় যোগাযোগ করে আমার ছোটো ভাইকে বলে যে 2 লক্ষ টাকা রাত 2টার মধ্যেই পাঠাতে হবে, না হলে আমাদেরকে এখানে মেরে ফেলবে। কিন্তু এখানে পরিবেশ রাত 2টায় ওই রকম টাকা পাঠানোর পরিবেশ না থাকে, তারা এটা পাঠাতে পারে না। তো না পারার কারণে ওরা আমার পরিবারকে সময় দিয়ে সকাল 10টার মধ্যে যেন টাকাটা দিয়ে দেয়। টাকাটা কিভাবে দিবে? সকালে দিবে, এখন তারা এটা ঠিক করবে কিভাবে নিবে। তো সকাল যখন হয় তখন তারা ঠিক টাকা নেওয়ার জন্য কোনো অপশন পাচ্ছে না। তো তারা বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে, এরকম একজনের সাথে যোগাযোগ করে যে তাদের সাথে যোগাযোগ করলে তারা যে টাকাটা দিবে, মানে ওইটা বাংলাদেশের কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলে এখানে নিতে পারবে। তো তারা যথাক্রমে বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দেয় এবং আমার ছোটো ভাই ওই দিক থেকে টাকাটা তাদেরকে পরিশোধ করে।